এই আমার কি কথা সব প্রবলেমে কোনো কিছু হচ্ছে নাকি? প্রবলেম হলে বইলো, বুঝছো? কারণ কেমিস্ট্রি ক্লাস তো, কেমিস্ট্রি ক্লাস ওভাবে নেওয়া যায় না। অম্লের ক্ষারকত্ব, অথবা এটাকে তুমি বলতে পারো যে অ্যাসিডের তুল্য সংখ্যা বা অম্লের তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা। তো আমরা যেটা জানি যে অ্যাসিডের তুল্য সংখ্যা, এটার মিনিংটা আমাদের আগে জানা উচিত যে ভাইয়া অ্যাসিডের তুল্য সংখ্যাটা কি জিনিস। অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে কয়েকটা জিনিস দিয়ে মনে রাখা যায়। আবারও বলি, কিন্তু এটার মিনিং হচ্ছে এটি, এটার মানে আর কি, যদি মানে মনো, এটি কত মোল এক তুল্য সংখ্যা বিশিষ্ট বিশিষ্ট ক্ষারকে প্রশমিত করতে পারে। এটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। বাট এই জায়গাটাতে আমার মনে রাখার যে বুদ্ধিটা, আমি আবার বলবো, এই জায়গায় আমার মনে রাখার বুদ্ধি যেটা, মনে রাখবো কিভাবে আমি? হাইড্রোজেনের সংখ্যা দিয়ে। এই তোমরা কি নোট শেয়ার দিবা না মিডিয়াম গ্রুপে? হ্যাঁ, এই নোট করো না তোমরা? এই মেয়েরা নোট করো না? এই পড়া তুমি কোথাও পাবা না, সবাই পড়াচ্ছে দ্বিতীয় অধ্যায় কিন্তু, আর আমি পড়াচ্ছি এখনো প্রথম অধ্যায়, তার মধ্যে আবার কত কিছু করাচ্ছি। নোট করো না তোমরা? তো নোটগুলো শেয়ার দিতে পারো না? নোট শেয়ার দিবা, নোট শেয়ার দিলে এইচএসসি ওগুলা মনে হিংসা রাখবে না। এরা না ক্লাস করলে বুঝতে পারবো না, তোমার নোট দেখে বুঝতে পারবে। ক্লাস করতে হবে, তবে নোটটা যারা সুন্দর করে করো, রোকেয়া বেগম, তাহলে আজকে নোটটা শেয়ার দিবা। হ্যাঁ, নোটটা শেয়ার দিবা, ইনস্ট্রাক্টরের নাম লিখবা, এইভাবে লিখবা, ঠিক আছে? যে মিডিয়াম একাডেমিক রসায়ন ব্যাচ 2025 পেইড ব্যাচ, ঠিক আছে? পেইড ব্যাচে লিখার পর ইনস্ট্রাক্টর লিখবা, আমার নাম লিখে দিবা, ঠিক আছে? আমার নাম লিখে দেওয়ার পর বলবা যে তোমার যেরকম ক্লাস লাগে সেই অনুভূতিটা বলবা, ঠিক আছে? মনে রাখবা কিভাবে? হাইড্রোজেনের সংখ্যা দিয়েই তুমি মনে রাখতে পারো, তবে ব্যতিক্রম আছে। H3PO3 এর ইয়ে 2, আরেকটা হচ্ছে H3PO2 এর হচ্ছে 1। এটা কিন্তু কালকের ক্লাসটা, নেট না থাকার কারণে যে ক্লাসটা আমি নিতে পারি নাই, কালকে আমার কারেন্ট ছিল না বাসায়। আজকেও তো নেটটা ঝামেলা করতেছে। হ্যাঁ, তো নেটটা ঝামেলা, নেটের ঝামেলা প্রচন্ড খারাপ। দেখো তাহলে মনে রাখবো কিভাবে? হাইড্রোজেনের সংখ্যা দিয়ে। ভালো করে বুঝো, যদি বলো ভাইয়া এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো, তাহলে আমরা একটু চলে আসি, এটার এইভাবে ড্র করবা যে পি 5টা হাত থাকে ফসফরাসে, তো অক্সিজেন কয়টা আছে? 3টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। খুবই ভালো। বাকিগুলো এইখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় এবং খুব চিল ভাবে বুঝবা। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় এবং চিল ভাবে, কাউয়া হয়ে বোঝা যাবে না। তো দেখা যায় এ যে এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, এরও ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5। এখন বলতে পারো ভাইয়া ইলেকট্রোনেগেটিভিটিটা কি জিনিস? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এই যে বন্ড পেয়ার ইলেকট্রনটাকে, আমি আবারও বলি, এটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। এই বন্ড পেয়ার ইলেকট্রনটাকে এই অক্সিজেন নিজের দিকে টানে নেওয়ার যে ক্ষমতা, এই অক্সিজেন নিজের দিকে টানে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন একটু ভালো মতো ঠান্ডা মাথায় এবং চকচকা কানে শুনবা, যে কানের মধ্যে ময়লা থাকলে বের করে ফেলো। এই জায়গাটাতে দেখা যাচ্ছে এর এই যে বন্ডটা আছে, এই বন্ড পেয়ার যে ইলেকট্রনটা আছে, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা, এটা কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রন। এই বন্ড মানে কিন্তু এক জোড়া হচ্ছে ইলেকট্রন। একটা বন্ড মানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, ঠিক আছে? এখন একটু ঠান্ডা মাথায় বুঝো, না বুঝলে হবে না। এগুলো যদি আমার পড়ানো উচিত হচ্ছে না। এখন হচ্ছে কি, এই যে তোমার যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। এগুলা বাংলায় লিখে নাও, আমার কথাগুলো বাংলায় লিখে নাও।
তো এই যে 3.5 এবং 2.1 এই অক্সিজেন করবে কি, এই হাইড্রোজেনটাকে রিলিজ করে দিয়ে বন্ড পেয়ারটাকে নিজের দিকে টানে নিবে। হাইড্রোজেনটাকে রিলিজ করে দিয়ে বন্ড পেয়ারটাকে কি কোথায় আনবে? নিজের দিকে টানে আনবে, নিজের দিকে টানে আনবে। ঠিক আছে, নিজের দিকে টানে আনবে। যখনই নিজের দিকে টানে আনবে তখন এই হাইড্রোজেন বিমুক্ত হয়ে যাবে, যাবে কিনা? তাহলে দেখা যায় এই যে এ বিমুক্ত হয়ে গেল, সেম পদ্ধতিতে এও বিমুক্ত হয়ে গেল, কিন্তু দেখা যায় এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0। এই বন্ডটা অনেক স্ট্রং বন্ডের অবস্থায় থাকে। এ কি করে, এখান থেকে হাইড্রোজেনটা স্ট্রং বন্ডের অবস্থায় থাকে। তাহলে এ কি করে, এই হাইড্রোজেনটাকে কোনোভাবেই রিলিজ করতে পারে না, কোনোভাবেই রিলিজ করতে বা ছেড়ে দিতে পারবে না। যখনই দেখবা ছেড়ে দিতে পারতেছে না, তাহলে ছাড়তেছে কয়টা হাইড্রোজেন? এই বাচ্চারা বলো, কয়টা হাইড্রোজেন ছাড়তেছে? এই জন্য ঠিক H3PO2 এর জারণ তোমার তুল্য সংখ্যা হচ্ছে 2। মানে যতগুলা হাইড্রোজেন দান করতে পারবে সেটাই হচ্ছে তোমার এই যে অ্যাসিডের তুল্য সংখ্যা। ওই হাইড্রোজেন গুলা গিয়ে ওই 1 মোল তোমার যে এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষারকে প্রশমিত করে দেবে। কথা বুঝতে পারিছো বাচ্চারা? এটা কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি বলো। রোকেয়া বেগম, আজকে নোটটা শেয়ার করতে পারবো না? নোটটা শেয়ার করে দিবা, নাহলে তো মিডিয়ামে ব্যবসা হবে না। হ্যাঁ, লালবাতি চলে যাবে। আজকে শেয়ার করবো অবশ্যই, স্টুডেন্ট দরকার। আচ্ছা, রোকেয়া বেগম অবশ্যই স্টুডেন্ট দরকার। আচ্ছা, চলে আসি। এখন তুমি যদি বলো ভাইয়া আমি প্রমাণ দেখতে চাই, আরো প্রমাণ দেখা, আপনি নরমালি প্রমাণ দেখান। নরমালি প্রমাণটা দেখাই আমি, মনে করো H2SO4 দিয়ে, মনে করো H2SO4। বলো দেখি রোকেয়া বেগম এবং কে কে আছেন? তুষার ভাইও দেখে দেখি। আচ্ছা, রোকেয়া বেগম আছে, আরেকটা আছে হচ্ছে রেহানা রানু। এর তুল্য সংখ্যা কত? H2SO4 এর তুল্য সংখ্যা কত বলেন দেখি? H2SO4 এর তুল্য সংখ্যা কত? HCl এর তুল্য সংখ্যা কত? তারপরে HNO3 এর তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যাগুলো বলেন দেখি। এই ব্ল্যাকবোর্ডে ক্লাস করতে এবং করাইতে দুইটাই মজা। তুল্য সংখ্যা বলো, তাড়াতাড়ি বলো। মারিয়া তাবাসসুম, মারিয়া তো ভালো নাম রে। আমার হচ্ছে একটা দেখা যায় যে ওই যে বোন আছে, আমার নামের বোন আর কি। মারিয়া তুয়ামনি। এই তুমি কি ওই তুয়া যারা আমাদের সাথে টুরে গেছিলা নাকি? দেখেন এটা কি অবস্থা, দেখেন তাড়াতাড়ি দেখেন তুল্য সংখ্যা কি। তোমার পিচ্চি বাচ্চা মানুষ সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তাড়াতাড়ি দেখেন এটার কত। এই তুল্য সংখ্যা বলো, তুয়া বলো তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা কত H2SO4 এর? H2SO4 এর তুল্য সংখ্যা কত আপা বলেন? তাড়াতাড়ি বলো। কয়টা হাইড্রোজেন আছে? দুইটা, তার মানে তুল্য সংখ্যা কত? 2। এর কয়টা হাইড্রোজেন আছে? একটা, তুল্য সংখ্যা 1। এর কয়টা হাইড্রোজেন আছে? একটা, তুল্য সংখ্যা 1। তারপরে দেখেন মেবি কেন, গাধা কোথাকার, মেবি কেন? এনে কি লিখছি? হাইড্রোজেনের সংখ্যা ব্যতিক্রম এই দুইটা, এইটা আর এইটা হচ্ছে ব্যতিক্রম। এইটা আর এটা ব্যতিক্রম, গাধার দল কোথাকার। এখন ক্লাস 9 পড়ে নাও এগুলা। তারপরে দেখো H3PO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 3, আর দুইটা ব্যতিক্রম লিখবো। H3PO3 এর তুল্য সংখ্যা 2, আর H3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ভাইয়া প্রমাণ দেখান। আচ্ছা, প্রমাণ দেখান, খুব ভালো কথা, প্রমাণটাই দেখাচ্ছে। ওই যে আছে না যেটাতে প্রমাণ দাও। যারা যারা ফার্ম গেটে পড়তে চাও চলে আসবা। ফার্ম গেটে আমার ব্যাচ শুক্র, শনি এবং মঙ্গলবার।
তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ডাকে নিয়ে আসবা। দেখো চলে আসি আমরা H2SO4 সালফারের অক্সিজেন দাও, আগে হাইড্রোজেন গুলাকে আমি সরাই দেই। অক্সিজেন এবং হাইড্রোজেনকে সরাই দিলাম। এর পরের দিকে চলে আসি। আচ্ছা, এখানে অক্সিজেন হাইড্রোজেনকে না সরাই দিয়ে আমরা এটা একটু সুন্দর করে আঁকি, তাহলে আমার জায়গা হবে। অক্সিজেন দেন হাইড্রোজেন দিলা, দেন এখানে একটা ডাবল বন্ড অক্সিজেন দিলা, দেন এখান থেকে ডাবল বন্ড অক্সিজেন। সেম প্রসেস, আবারও বলি একটু ঠান্ডা মাথায় এবং মনোযোগ দিয়ে যদি বোঝো, সেম প্রসেসে এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। কোথা থেকে হাইড্রোজেন দুইটা বের হবে? এই হাইড্রোজেন দুইটা বের হয়ে যাবে এবং এই দুইটা হাইড্রোজেন যে আছে, এই হাইড্রোজেন দুইটাই কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বের হয়ে এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষারককে প্রশমিত করবে। সেম ভাবে তুমি এইটাকেও করতে পারো। HCl, H বন্ড Cl, ক্লোরিনের তোমার তুল্য সংখ্যা, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি তোমার কত? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি তোমার হচ্ছে 3 আসবে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি 3 আসে, সেই ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, তাহলে 2.1 এবং এইখানে দেখা যায় যে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এ কি করবে? হাইড্রোজেনটাকে দান করে দিতে পারবে। সেম ভাবে HNO3, সেম ভাবে কি HNO3 ও করতে পারবা। তাহলে এই যে 5টা হাত হয়ে গেল নাইট্রোজেনের, নাইট্রোজেনের সর্বোচ্চ 5টা হাত, এই হাইড্রোজেনটা চলে যায়। সেম ভাবে তুমি এটা করতে পারবা। দেখো এখান থেকে কয়টা হাইড্রোজেন যাচ্ছে দেখো দেখি। হাইড্রোজেন যাবে একটা, দুইটা, কয়টা হাইড্রোজেন যাবে বলো দেখি? 3টা। কিভাবে যাচ্ছে বুঝতে পারতেছো? কারণ কি? এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তাহলে এ কি করবে? বন্ড পেয়ার ইলেকট্রন টানে নিবে, মানে হাইড্রোজেনটাকে সে দান করতে পারে। এই দুইটা তো স্ট্রাকচার দেখাইলাম, এটার স্ট্রাকচার তো প্রিভিয়াসে দেখাইছি, আর এর স্ট্রাকচারটা আমি দেখাই। এর স্ট্রাকচার দেখাইছি না? এর স্ট্রাকচারটা দেখানো হয় নাই, এর স্ট্রাকচারটা আমি দেখাই। ফসফরাস, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে। দুইটা অক্সিজেন না, দুইটা অক্সিজেন। বুঝতে পারছো? এটা একটু ভালো মতো দেখবা। এইখান থেকে দেখা যায় এই একটা হাইড্রোজেন শুধুমাত্র বের হইতে পারবে, একটা হাইড্রোজেন বের হইতে পারবে। এইটা তো বন্ডের অবস্থায় আছে, এটা অনেক স্ট্রং বন্ডলি, এটা স্ট্রং বন্ডের অবস্থায় আছে, শুধুমাত্র এইটা বের হয়ে যেতে পারবে। ইজ ইট ক্লিয়ার অর নট? বি ফাস্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? দুই মেবি, একে মাইল লাগানো উচিত। এই স্ট্রেস উপর দেখো 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 দেখো, H3PO2, দেখো দেখো তাড়াতাড়ি দেখো। সবগুলা কি ক্লিয়ার হয়েছে? এখন আসি যে ভাইয়া রিয়াকশন দিয়ে দেখান দেখি, কিভাবে রিয়াকশন দিয়ে দেখায়, দেখাই একটু। এটাই নিয়ম কিন্তু।
আচ্ছা, রোকেয়া বেগম তুল্য সংখ্যাটা কি এটা বোঝা যায়? রোকেয়া বেগম তুল্য সংখ্যা কি? তুয়া আছে, তুল্য সংখ্যা কি বলো? তুল্য সংখ্যাটা কি, কিভাবে বের করা যায়, তুমি কি বুঝতে পারতেছো? আমি আবারও বলি, তুমি যেখানেই যাও তোমাকে করাবে তৃতীয় অধ্যায়, এত বড় বড় ইম্পর্টেন্ট টপিকগুলো বাদ দিয়ে। আমি যাচ্ছি না তোমরা এগুলা ওই আজেইরা ভাবে শেখো, সব ভালো মতো শেখো। তো রিয়াকশন দিয়ে যখন বের করা যায় একটু ভালো মতো বুঝবা। H2SO4, মনে করো H2SO4, এ কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করলো। পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা হইতে হবে এক তুল্য সংখ্যা বিশিষ্ট। এখন দেখো এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হবে Na2SO4 প্লাস হচ্ছে H2O। এখন দেখো আমি যদি এখানে 2 দেই তাহলেই আমার একমাত্র, সরি এখানে কেন, আমি সরি, এই জায়গায় যদি 2 দেই তাহলেই একমাত্র এটা সমতা হবে। রিয়াকশন কোনো কিছু করার আগে সমতা করতে হবে। এখন প্রশ্ন হইল যে এই যে আমি 2টা দিছি, এইটার মিনিংটাই হচ্ছে, আমি এইখানে কি লিখছিলাম, এই তুল্য সংখ্যার মানেটা কি? এটা কত মোল এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষারকে প্রশমিত করতে পারবে। তার মানে এই জায়গায় ক্ষার, এই যে এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষার এটা ছিল, কারণ ওই যে সংখ্যা হচ্ছে একটা, তাহলে এটা এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষার কয় মোলকে করছে? 2 মোলকে করছে, 2 মোলকে করছে। যখনই দেখবা 2 মোলকে করছে তখন এই যে অ্যাসিডটা আছে এটা কি করে? 2 মোল এক তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষারকে প্রশমিত করতে পারে। দ্যাটস ওয়াই H2SO4 হচ্ছে এর ক্ষারকত্ব হচ্ছে 2। ইজ ইট ক্লিয়ার কিনা? এই অম্লের ক্ষারকত্ব হচ্ছে 2, অথবা এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে কি? 2। যেমন তুমি মনে করো HCl নাও, কিন্তু এখানে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, এখানে তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলে হবে না। তাহলে এখানে কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। মানে 2। আচ্ছা দেখো, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, তাহলে দেখো এই জায়গায় এটাও 1 মোল, তাহলে এই HCl টা কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে? 1 মোলকে। তাহলে এটা তুল্য সংখ্যা কত? তাহলে এটা তুল্য সংখ্যা কত বলো দেখি? এই বাচ্চারা বলো, এটা তুল্য সংখ্যা কত? তুয়া বলো তো, এটা তুল্য সংখ্যা কত? গুড, তুয়া বলো। আর কে আছে? রানু কই? রে রে কি রেহানা রানু? তুল্য সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, যদি আমি ক্ষারকের তুল্য সংখ্যায় দেখাই, মানে কি বলে, অক্সাইডের তুল্য সংখ্যা দেখাইছিলাম, মনে করো অ্যালুমিনিয়াম Al2O3, ঠিক আছে, Al2O3। এখন যদি এর আমি তুল্য সংখ্যা বের করি, তাহলে আমি কি দেখাইছিলাম? যে অক্সাইডের কি অম্লত্ব দেখাইছিলাম না? অম্লত্ব দেখাইছিলাম না? অক্সাইডের কি দেখাইছিলাম? অম্লত্ব। মনে করো Al2O3 এ কি করবে? HCl এর সাথে রিঅ্যাকশন করলো, প্রোডাক্ট কি বের হবে দেখো, ঠান্ডা মাথায় বুঝো। তাহলে আমি কি বলছিলাম, এখানে ধাতুগুলো অধাতুর সাথে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যাবে AlCl3 প্লাস এই হাইড্রোজেন কি করবে? অক্সিজেনের সাথে যাবে, তার মানে পানি হয়ে যাবে H2O। রিঅ্যাকশন গুলো বোঝার চেষ্টা করবা। যখনই কোনো একটা রিঅ্যাকশন করবা অ্যাসিড মাধ্যমে, তখন অ্যাসিড মাধ্যমে রিঅ্যাকশন করবা, রিঅ্যাকশনের কিছু নিয়ম আমি বলি। অ্যাসিড মাধ্যমে যখন তুমি রিঅ্যাকশন করবা, ধাতুগুলা অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে,
সাথে যাবে। ধাতুগুলো যদি অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে যায়, আরেকটা মনে রাখবা যে হাইড্রোজেন আর অক্সিজেন যদি আলাদা আলাদা কম্পাউন্ডে থাকে, হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা কম্পাউন্ডের সাথে থাকে, আলাদা থাকলে তারা পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন। এগুলা হচ্ছে রিঅ্যাকশনের কিছু কিছু বেসিক রুলস। আচ্ছা, খুবই ভালো কথা। ও বাবা, আমার তো ছবি দেখা যায়। অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে যাবে, এখানে লিখে নিবা অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে যাবে, ওইটুকু লেখা আছে। অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে যাবে। আমার ছবিটা তো দুশ্মন হয়ে গেল। দাঁড়াও, এটা ছবিটা দিয়ে করি। আমার এই অ্যাভাটারটা একটু ছোট করে দিই। হয় না কেন? নাই করে দিই এটা। আমার এই যে ল্যাপটপটা হয়েছে স্লো, হ্যাঁ, প্রচন্ড স্লো হয়ে গিয়েছে। দেখো, অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে যাবে। তাহলে এখানে দেখো, এখন তুমি সমতা করো, সমতা করো। সমতা করলে কত হয়? অ্যালুমিনিয়াম 2টা আছে, তার মানে আমি এখানে যদি অ্যালুমিনিয়াম 2 দিলাম, তাহলে ক্লোরিন কয়টা হয়ে গেল এখানে? 3 দুগুণে 6টা, তার মানে এইখানে আমার 6টা দেয়াই লাগবে, 6টা দেয়াই লাগবে। তাহলে যদি তুমি এখানে 6টা দাও, তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আসতেছে? 6টা হাইড্রোজেন, তার মানে এখানে আমার 3 দেয়া লাগতেছে, তাহলে আমার সমতা হয়ে গেল। তাহলে এই জায়গাটাতে দেখো, তাহলে ভাইয়া এই জায়গায় কি বলছে? ভাইয়া এই জায়গায় বলছে কত মোল যদি এই অক্সাইডটা আবারও বলি, এই যে অক্সাইডের তুল্য সংখ্যা বলছিলাম, অক্সাইডের তুল্য সংখ্যা কেন 6? কেন 6? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, কেন 6? কারণ এটা দেখা যায় যে বা এই অ্যালুমিনিয়াম অক্সাইডের এইটাকে বলা হচ্ছে ক্ষারকত্ব, অম্লত্ব কত? অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব, অম্লত্ব মানেটা হচ্ছে, আমি একটু আসি, অম্লত্ব মানে হচ্ছে, অম্লত্ব মানেই হচ্ছে তোমার এরা এক তুল্য সংখ্যা বিশিষ্ট। অম্লত্ব মানেটা কি? অম্লত্ব কিন্তু কাকে বলে বলি নাই, আমি মিনিংটা বোঝাচ্ছি তোমাকে। অম্লত্ব মিনিং হচ্ছে এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে। আবার ক্ষারকত্ব মানে হচ্ছে, আমি এর আগেই লিখছিলাম, এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল, এই জায়গাটাতে লিখবা ক্ষারককে। প্রশমিত করবে। এই দুইটা হচ্ছে আমার মনে রাখার বুদ্ধি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে, তাহলে এখানে 6টা মোল, তাহলে এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের যখন আমি তোমাকে বলছিলাম যে এমসিকিউতে কিভাবে করবা, তখন আমি বলছিলাম যে এর ক্যাটায়নের 4 সংখ্যা ইন্টু হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা, তার মানে 6 আসতেছে, তার মানে এখানে 6 হবে। ক্লিয়ার? সাপোজ এই জায়গাটা হচ্ছে নোট লিখে রাখো, হ্যাঁ, আরো রিয়াকশন আসবে। মনে করো রিয়াকশন আরো একটা দিলাম যে Fe2O3 প্লাস Fe2O3 প্লাস HCl। আমাদের একটা ম্যাডাম ছিল, বুঝছো, সে জীবনে প্লাস বলতে পারতো না, বলতো প্লাস HCl। ভাল লাগতো, খুব ভালো ছিল, কিন্তু আমার ভালো লাগতো না আবার মাঝে মধ্যেই। তো এখন দেখো, এই আয়রন কি করবে? এই ক্লোরিনের সাথে যাবে। সে আবার মার্ক দিত না, তো এই জন্য ভালো লাগতো না। FeCl3, ওকে, FeCl3। তাহলে এইখানে আসে ক্লোরিনের সাথে গেল, এবং এখানে বাকিটা তৈরি হবে পানি। আচ্ছা, এখন দেখো এই জায়গাটাতে আসি।
এই জায়গাটাতে আয়রন আছে 2টা, তার মানে আমাকে এখানে আয়রন কত দিতে হবে? 2টা। তার মানে এখানে অক্সিজেন ক্লোরিন হয়ে গেছে 6টা। তার মানে এখানে তুমি যদি 6 দাও তাহলে এই অক্সাইডেরও তুল্য সংখ্যা কত আসবে? এই অক্সাইডের তুল্য সংখ্যা কত আসবে বলো? 6। অক্সাইডের তুল্য সংখ্যা কত আসবে? 6। ক্লিয়ার? এগুলা হচ্ছে যতগুলা জিনিস করাচ্ছি এগুলা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড। যদি বলো ভাইয়া তুল্য সংখ্যাটা কোথায় লাগবে, এটা হচ্ছে নরমালিটি বের করার সময় লাগবে। নরমালিটি বের করার সময় লাগবে। তোমরা মোলারিটি পড়ছো, মোলালিটি আমি পড়াইছি। আরেকটা বললাম যে এটা তুল্য সংখ্যাটা কখন লাগবে? তুল্য সংখ্যাটা তখনই লাগবে যখন তুমি নরমালিটি বের করবা। নরমালিটি বের করার জন্য এমনি লাগে, অথবা তুল্য ভর বের করার জন্য লাগে। তুল্য ভর বের করার জন্য লাগে। রোকেয়া বেগম ওকে? রোকেয়া বেগম, এই তুয়া চলে গেছো? আর কে আছে? তুষার ভাই চলে গেছে, রেহানা রানু, ইমরান ভাই আসছে, সবাই দেখতেছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, ওকে, ডান। মজা লাগে? এই মজা লাগে কেমিস্ট্রি, এখন মজা লাগে? কেমিস্ট্রি কিন্তু এইভাবেই ভেঙে পড়তে হয়। কেমিস্ট্রি কিন্তু এইভাবেই ভেঙে ভেঙে পড়তে হয়। আমি জানি না তোমরা কিভাবে পড়ছো এসএসসি তে। কেমিস্ট্রি প্রচুর ভাঙতে হয়, ভাঙ্গার উপর থাকতে হবে, ভাঙ্গার উপর থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে মন করা রুলস করা যাবে না। রসায়ন যে রস দিয়ে গেছে সেই রসটা অনুভব করতে হবে। রসায়নের কিন্তু অনেক রুলস, কিন্তু এই মন করা রুলস করা যাবে না। প্লাস মাইনাস হ্যান ত্যান মন করা রুলস দিয়ে একাডেমিক কেমিস্ট্রি হয় না। তুমি পাস করতে পারবা, কিন্তু ওই একটা বেস থাকে না, ওই বেসটা পাবা না। তাহলে বুঝতে পারছো? এই যে এইগুলাই আমরা বের করে ওই যে শর্টকাট তোমাকে লেখাই দিছিলাম। হাইড্রোজেনের সংখ্যাটা হচ্ছে তুল্য সংখ্যা, হ্যান ত্যান এগুলো। কারণ এখানে তো আসলে মেইনলি হাইড্রোজেনটা দান করে, তো এই জন্য বলি যে হাইড্রোজেনের তুল্য সংখ্যা। চলে আসি ক্ষারকের তুল্য সংখ্যা। আমি একটা নতুন টপিক থেকে, সেটা হচ্ছে ক্ষারকের তুল্য সংখ্যা। আল্লাহু আকবার, এত পড়ানো যায় নাকি? ক্ষারকের তুল্য সংখ্যা করে আমরা ম্যাথ শুরু করব। ম্যাথ শুরু করলে তারপরে আমরা শেষ করবো এটা। ক্ষারকের তুল্য সংখ্যা মনে রাখবা OH এর সংখ্যা, এটা মনে রাখবা। OH এর সংখ্যা কিভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখেন এখানে OH এর সংখ্যা কয়টা? এখানে OH এর সংখ্যা কয়টা? এখানে OH এর সংখ্যা কয়টা বলেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। বলো তাড়াতাড়ি বলো, এর তুল্য সংখ্যা কত? OH এর সংখ্যা একটা না? OH এর সংখ্যা একটা না? তার মানে 1 2 3। কায়রা ইসলাম, গুড, ভেরি গুড। বলতে পারো ভাইয়া এগুলা কিভাবে বের করলেন? ওই রিঅ্যাকশন দিয়ে, ওই রিঅ্যাকশন দিয়ে। এই তুল্য সংখ্যা মানেটা কি? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এ হচ্ছে এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল, এই যে এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারবে। এই যে ক্ষারকের যে তুল্য সংখ্যা, এটাকে বলা হয় ক্ষারকের অম্লত্ব বা ক্ষারের অম্লত্ব, যেটাই বলো না কেন। ক্ষারকের কি বলা হয়? অম্লত্ব। এই ভালো লাগে কেমিস্ট্রি পড়তে? এখন ভালো লাগতেছে? কেমিস্ট্রি পড়তে ভালো না লাগাইতে পারলে আমি ব্যর্থ মাস্টার, ঠিক আছে? কেমিস্ট্রি পড়তে যদি ভালো না লাগাইতে পারি আমি হচ্ছে একটা ব্যর্থ মাস্টার। কেমিস্ট্রি পড়তে ভালো লাগতেছে? হ্যাঁ, কি রে, আটকে গেছে কেন? আচ্ছা আচ্ছা, মজা নিতে হবে, প্রচুর মজা নিতে হবে। এইটাকে বলা হচ্ছে ক্ষারকের অম্লত্ব। তাহলে এর মানেটা কি? এর মানেটা যদি আমি তোকে এখন রিঅ্যাকশন দিয়ে বোঝাই। রিঅ্যাকশন
রিঅ্যাকশন দিয়ে কিভাবে বুঝবো? আমাকে একটা ল্যাপটপ কেনা লাগবে। রিঅ্যাকশন দিয়ে তাহলে কিভাবে বুঝবো? ভাইয়া রিঅ্যাকশন দিয়ে বুঝান। আচ্ছা, রিঅ্যাকশন দিয়ে ভাইয়া এভাবে বুঝাবে যে, মনে কর সোডিয়াম হাইড্রোক্সাইড নিছিস প্লাস HCl, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। যা শিখতে হবে খুব নিখুঁতভাবে শিখতে হবে, হ্যাঁ? দেখো এটা যখন আমি প্রোডাক্ট বের করব, তখন এটার কি আসবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এটা আসবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। শোনো, তুমি যদি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রুলস মনে রাখতে যাও, তাহলে তোমার দ্বারা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি কিচ্ছু হবে না। অনেকেই আছে তোমাকে চাটুকারিতা বশত তোমাকে অনেক রুলস শেখাবে। আল্লাহ শর্টকাট কবিতা আছে, প্রচুর কবিতা, কিন্তু সেগুলা শেখা যাবে না। কেন? কারণ পরীক্ষার হলে এতগুলো কবিতা মনে থাকবে না। প্রয়োজন ছাড়া কবিতা কখনোই পড়বা না। এখন দেখো, এখানে ক্লোরিনের সংখ্যা 3, তার মানে আমার এনে 3 দেয়া লাগবে। ঠিক আছে, 3 দেয়া লাগলো। এখানে হাইড্রোজেন আছে 2 খান, এখানে ও না, ঠিকই তো আছে। এখন দেখো এখানে হাইড্রোজেন আছে না, এটা মিলাই দিতে হবে, দাঁড়াও। এরপরে দেখো, একটু দেখবা এখানে, হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখো। এইখানে ক্লোরিনের সংখ্যা 2, তার মানে এখানে 2 হবে। এখানে ক্লোরিনের সংখ্যা 1, তার মানে এখানে 1। ঠান্ডা মাথায় দেখবা। আল্লাহু আকবার। তাহলে তুল্য সংখ্যাটা বুঝছো? তুল্য সংখ্যাটা বুঝছো? ঠিক আছে, তুল্য সংখ্যাটা যদি বুঝে থাকো, এগুলা কিন্তু এগুলা সমতা করলেও পারো, না করলেও পারো, আমার মেইন দরকার এইটা। যদি সমতা করো তাহলে এখানে 3 দিতে হবে, 6টা হবে। 3HCl, LCl3, হ্যাঁ ঠিক আছে। 3 দুগুণে 6, 3 আর 3 এ 6, এই যে 3 আর 3 এ 6 মিলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছো এই জিনিসটা? বুঝতে পারিছো? এই পণ্ডিতের দলগুলা, বুঝতে পারিছো জিনিসটা? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকো খুবই ভালো কথা। কমেন্ট কোথায় গেল আমার? কমেন্ট গুলো হারাই গেছে। আচ্ছা দেখো, ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? তাহলে এখানেই তুল্য সংখ্যা আমার দা ইন্ট, তুল্য সংখ্যা আমার দা ইন্ট। এখন আসি,
আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। চলে আসি ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, ম্যাথ প্রবলেম করার আগে তোমাকে একটা জিনিস শিখতে হবে, একটা সূত্র লেখায় দিই, যে n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ 22.4 ইকুয়াল টু ভিএস। আচ্ছা, এটা এতগুলা শেখার দরকার নেই, আমি লিখবো না, তুমি এইটা মনে রাখো শুধু, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু হচ্ছে ভিএস। এই কয়েকটা মনে রাখবা। তার মাঝে এই n কে বলা হয় হচ্ছে মোল সংখ্যা, এস হচ্ছে স্ট্রেংথ অথবা ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন, এবং আমি আবারও বলি, এবং সেটা লিটারে নিতে হবে, মাস্ট বি লিটারে নিতে হবে। মোলটার একক থাকতে পারে, এটা হচ্ছে মোল পার লিটারও থাকতে পারে। এই ডাব্লিউ কে বলা হয় প্রদত্ত ভর, আর এম হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে আণবিক। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এখন আসি ভাইয়া ম্যাথ করার, প্রচুর ম্যাথ করতে হবে। আচ্ছা, প্রচুর ম্যাথ করতে হবে, প্রচুর ম্যাথ শিখতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু লিখতে হবে। ও বাবা, আচ্ছা, আমি যেটা বই থেকে ম্যাথ করাবো এই বইটা তোমাদের কাছে নাই, এই বইটা সাধারণত কেউ ইউজ করো না তোমরা, তবে এই বইটা ভালো, মোটামুটি খারাপ না। যদি ইউজ করে থাকতা তাহলে বুঝতে পারতো এটা খারাপ না বইটা, আমি দেখেছি। যে বইটা থেকে ম্যাথ করাবো ওই বইটার ম্যাথ গুলো ভালো, মোটামুটি খারাপ। আচ্ছা, চলে আসবে। শতকরায় প্রকাশ কি আমরা শিখছিলাম? আমি একটু জানতে চাচ্ছি, শতকরায় প্রকাশ তো আমরা মনে হয় শিখি নাই, আমরা মোলারিটি, মোলালিটি আর নর্মালিটি পর্যন্ত শিখছিলাম। মোলারিটির যখন আমি একটা ম্যাথ করব, একটু দেখবা, মোলারিটির যদি আমরা একটা ম্যাথ করি, দেখো বলা হয়েছে যে 500 ml ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড, ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে কত মোলার, কত মোলার না, কত গ্রাম অ্যাসিড লাগবে, দেখো কত গ্রাম অ্যাসিড লাগবে, কত গ্রাম অ্যাসিড লাগবে। এগুলা তোমাদের বইয়ে অনেকগুলা পাবা, কিন্তু এই অঙ্কগুলা করতে গেলে তখন তোমাকে এই থটস গুলো জানতে হবে। আচ্ছা, এখানে কি দেয়া আছে আপু ভাইয়ারা? ভি এর মান দেয়া আছে, ডেসিমোলার দ্রব, তার মানে এটা একটা প্রমাণ দ্রবণ। ডেসিমোলারের ঘনমাত্রা কি আমার জানা? ডেসিমোলারের ঘনমাত্রা কি আমার জানা? একটু কমেন্ট করতে হবে। দেখো আমি আবারও বলতেছি, আমি চেষ্টা করব হচ্ছে জুমটা নেয়ার, অপু ভাইকে আজকে বলবো যে আমাকে জুমটা একটু দিয়েন। জুমটা আমি নিব, জুমে ক্লাস করাবো, তাহলে তোমরা স্বতঃস্ফূর্ত কি করতে পারবা, কথা বলতে পারবা। ডেসিমোলার, বলো ডেসিমোলার মানে কি? ডেসিমোলার, ডেসিমোলারের ঘনমাত্রা কত? এই ডেসিমোলারের ঘনমাত্রা কত? ঘনমাত্রা আমার জানা? ডেসিমোলার কি একটা প্রমাণ দ্রবণ কিনা? ডেসিমোলার কি প্রমাণ দ্রবণ?
গুড, এম এম লিখতে হবে, মোলার এটা। কেউ যদি এন বসায় দেয়, আট গাধা, মোল, ডেসিমোলারের ঘনমাত্রা হচ্ছে মোলার। এই মোলার মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, মোল লেখছে। তোকে তো এখন থাপড়া বদলি এখন। কত গ্রাম অ্যাসিড লাগবে, তার মানে আমার এখানে ডাব্লিউ এর মান আমার জানি না আমি। গুড, প্রমাণ দ্রবণ, ভেরি গুড। তাহলে যেটার ঘনমাত্রা আমার জানা সেটাই প্রমাণ দ্রবণ। তাহলে এটা ডাব্লিউ এর মান জানি, সালফিউরিক অ্যাসিডের আমি এম এর মান জানি। তাহলে আমি কিভাবে করব, এখানে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু হচ্ছে ভিএস। দেন এখান থেকে আমি ডাব্লিউ এর মানটা বের করবো। ডাব্লিউ ইকুয়াল টু এম এর মান কত সালফিউরিক অ্যাসিডের 98 ইনটু ভি এর মান কত, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 500, এস এর মান কত 0.1। আচ্ছা, এম না লিখো, এখানে গ্রাম চলে আসবে দিকে 0.1। এখন দেখো যদি বলো যে ভাইয়া এইটার একক কিভাবে গ্রাম আসে, দেখো এইটার একক হচ্ছে গ্রাম পার মোল ইনটু এর একক হচ্ছে 500। তো এই এখানে একটা 10⁻³ দাও, সরি, এটা লিটারে নিতে হবে। এই 500টাকে সবসময় লিটারে নিবা, ভি সবসময় কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। এই ভিটা সবসময় লিটারে নিবা। তাহলে 500 ইন্টু 10⁻³ ইন্টু এটা হচ্ছে 0.1 এম। তাহলে দেখো এর একক হচ্ছে লিটার ইন্টু এর একক হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। এখন আসি ভাইয়া কাটাকাটি করে দেখি কি পাই। কেন এটার একক গ্রাম হচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা, লিটারে নিতে হবে। গুড, দেখো কেন এটার একক গ্রাম হচ্ছে, এই লিটার কাটা, এই মোল কাটা, তাহলে আমার টোটাল থাকতেছে কি বলো দেখি, গ্রাম। অবশ্যই আমার কি থাকতেছে, গ্রাম থাকতেছে। এই জন্য এই ডাব্লিউ এর একক হচ্ছে বা প্রদত্ত ভরের একক আসতেছে এখানে গ্রাম, এত কিছু গুণ করার পরেও। তার মানে এটা কত আসবে 0.5, 98 এর 0.5 কত 98, মুখে মুখে ক্যালকুলেশন করা শিখো। 98 এর অর্ধেক কত আপু বলো দেখি, 98 এর অর্ধেক কত 50, 40 না 50 কত 54 না কত রে, 54 না কত, 98 কত রে, একদম জানি না। 98 অর্ধেক কত, 8 8 16 46 46, 46 না 49, 49। আমি খাওয়াই কি হয়েছে মাথা আল্লাহ জানে, 49, মাথাটাও তো গেছে। 49 ইন্টু হচ্ছে 0.1, তাহলে আসে কত 4.1, 4.9 গ্রাম, 4.9 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন। ঠিক আছে, এইভাবে অ্যাডমিশনেও কাজে লাগে, তোমার তাড়াতাড়ি ইয়েতেও কাজে লাগবে। আচ্ছা, এরপরে ইয়েতে চলে আসি। যেমন এই প্রশ্নটাও তুমি ইজিলি পারবা, এই প্রশ্নটা তুমি ইজিলি পারবা। কিভাবে পারবা, 100 ml ডেসিমোলার কস্টিক সোডা, ডেসিমোলার, তোমাদের একটা আমি বেসিক ক্লাস নিব কালকে নাহলে পরশুদিন। ডেসিমোলার না দিয়ে, ডেসিমোলার তো করলাম, সেমিমোলার দাও। আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিব, হ্যাঁ, ওইটা কোনো কাউন্ট হবে না। সেমিমোলার কস্টিক সোডা দ্রবণে তৈরিতে দ্রবের পরিমাণ, পারবা না এটা, পারবা না এটা, বলো তো এই সবাই পারবা না এটা, পারবা এটা? তারপরে আরেকটা কোশ্চিন আমি বলে দিচ্ছি, কোশ্চিন গুলা 250 ml, এগুলা বাড়ির কাজ। 250 ml HNO3 এর m/8, এই m/8 মানে কি বলো, m/8 মানে কি, m/8 মানে কি পড়াইছিলাম, দ্রবণ তৈরি করতে কত আয়তন HNO3 লাগে। যেখানে রো এর মান দেয়া আছে
1.4 গ্রাম পার সিসি। এই সিসি মানে কি? যাহাই সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, যাহাই সেন্টিমিটার কিউব তাহাই কি মিলিলিটার। এখন বলতে পারো ভাইয়া এখানে আয়তনটা কিভাবে বের করব? ইটস আ বার্নিং কোশ্চেন, যে ভাইয়া আয়তন কিভাবে বের করব। প্রথমে তোমাকে এখানে ডাব্লু রো ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই ভি। তাহলে তোমাকে এখানে ডাব্লু এর মানটা বের করতে হবে। ডাব্লু এর মানটা বের করার পর তোমার এখানে ভি এর মানটা বের করে দিতে হবে। তার মানে ডাব্লু ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই রো বের করতে হবে। আচ্ছা আমি এটা করে দেই। দেখো এটা হচ্ছে ভি এর মান দেয়া আছে, আর এটা কি আমার এস এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে তাই না? তাহলে এইটার আমি এম এর মান জানি, তার মানে আমি এখানে ডাব্লিউ এর মানটা বের করে নিতে পারবো। তাহলে কিভাবে বের করব? কারণ এখানে আমার মোলার ভর দেয়া আছে, মোলার ভরের মান আমি জানি, আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে বা স্ট্রেন্থ দেয়া আছে। তাহলে কি করব? ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএস। তাহলে আমি এখানে ডাব্লিউ এর মানটা বের করি। ডাব্লিউ ইকুয়াল টু কত আসে? ভি এর মান হচ্ছে 0.25। একবারে আমি এটা লিটারে নিলাম, ভি অবশ্যই লিটারে নিতে হবে, ইন্টু 1/8। কারণ এটা মোলার, m/8 মানে কি 1/8 না? পড়াইছিলাম না এটা? মোলার, ঠিক আছে। তার মানে ইন্টু হচ্ছে সোডিয়াম নাইট্রেট HNO3 আণবিক ভর কত? HNO3 আণবিক ভর কত? HNO3 আণবিক ভর কত? 63 দশমিক কত? 63.01। আচ্ছা দেখো, তোমরা কেউ ফটাফট উত্তর দিতে পারো না, সব গাধা। 63, গুড কায়রা ইসলাম। 63, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাবাস। দেখো এখন এটা গুণ করো দেখি কত আসে। এটা আমি গুণ করে নেই। এটার গুণ আসবে 0.25, 1/8, 0.25 ইন্টু 1/8 ইন্টু 63। তাহলে এটা আসবে হচ্ছে 1.96875। মোটামুটি 4টা ঘর নিও বা 3টা ঘর নিও, এখানে যেটা 3টা ঘর নেওয়া আছে এটা গ্রাম। কেন গ্রাম হয় আমি তো বলছি, যে কেন গ্রাম আসলো, এটা কেন গ্রাম আসলো সেটা বলছি। হ্যাঁ, তো এখন আমি তোমাদের একটা বেসিক ক্লাস আজকে রাতে, পারলে আজকে রাতেই নিব। তোমরা একটু মানে সজাগ থাকো। হ্যাঁ, বেসিক ক্লাস নেওয়া লাগবে, একটা বেসিক ক্লাস। একটা বেসিক ক্লাস না নিলে একটু ঝামেলা আছে। আমি অনেক কিছু লিখে দিব তোমাকে। কথা বুঝতে পারিস? এরপরে চলে আসি, আমার চাইছে আয়তন কত। আয়তন কত, আবার এখানে রো এর মানও দেয়া আছে। তার মানে আমরা কি জানি? রো ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই ভি। রো হচ্ছে কি বলো দেখি? রো হচ্ছে এখানে ঘনত্ব। তাহলে ঘনত্বের একক তুমি কি জানতে পারলা? গ্রাম পার সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব বা মিলিলিটার, গ্রাম পার মিলিলিটারও তুমি বলতে পারো। তাহলে এখানে রো ইকুয়াল টু, তাহলে ভি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই রো। তাহলে কত আসে? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই রো। তাহলে অ্যান্সার কত আসবে? 1.968, 969 লিখে দিই একবারে আমরা। ডিভাইডেড বাই 1.4। এখানে তখন ভি এর মানটা কিসে আসবে? এখন এখানে একটা বার্নিং কোশ্চেন, ভাইয়া ভি এর মানটা কিসে আসবে? ভি এর মানটা সেন্টিমিটার কিউবে আসবে বা সিসি তে আসবে। কারণ দেখো এখানে আমি গ্রাম পাইছি, এখানে আমার আর কোনো কিছুর ভি এর কোনো সামর্থ্য নেই, এটা হচ্ছে গ্রাম পার সিসি। তার মানে এটা কাটা, এটা উপরে চলে যাবে। তার মানে ভি এর মানটা আসবে এখানে, ভি ইকুয়াল টু আসবে হচ্ছে কত? 1.40 বা 1.41, 1.40625 ml অথবা সিসি। ক্লিয়ার? সেম ভাবে তুমি যদি এরকমও করতে চাও, আমরা আজকেই তোমাদের আমি একটা বেসিক ক্লাস নিয়ে দেই, থাকবা? থাকলে আমি বেসিক ক্লাস নিয়ে দিব। m/8 ঘনমাত্রার
K2 Cr2 O7 দ্রবণের 250 ml প্রস্তুতিতে কত গ্রাম নমুনা লাগবে? এটাও তুমি করতে পারবা, ঠিক আছে? এই জিনিসগুলা তোমরা টোটালি কি করতে পারবা? ক্যাপচার করে নিতে পারবা। এখন যদি এই জায়গায় n/2 দিত, n/2 দিত, তাহলে এইটা কতটা তোমার ইলেকট্রন আদান প্রদান করতেছে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এই জায়গাটা করতে হইতো। এটা মোটামুটি দেখা যায় যে এটার আসবে হচ্ছে 3 × 2 6 আসবে এখানে। কথা বুঝতে পারছো? এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, তোমরা কি বেসিক ক্লাসটা করবা? করলে একটু 5 মিনিট বসতে হবে। বেসিক ক্লাসটা করবা তোমরা? বেসিক ক্লাসটা করলে 5 মিনিট বসতে হবে। কিছু বেসিক জিনিস দিয়ে দিব, ভালো মতো বেসিক জিনিসগুলো দিয়ে দিব, তোমরা একটা বেসিক ক্লাসটা করতে হবে। 5 মিনিট বসো, এই লাইফটা শেষ এই পর্যন্তই, ঠিক আছে? এই লাইফটা এই পর্যন্তই শেষ। মোলারিটির ম্যাথগুলো করবা। আমরা নেক্সট দিন চলে যাব হচ্ছে তোমার ওই রাইডার যুবকে তো ম্যাথ করছি, আমরা নেক্সট দিন ইনস্ট্রুমেন্টেশন করবো। 3-4টা ক্লাস এটা শেষ করে দেবো।